প্রায় ২ মাসেরও বেশি সময় পর রেডিও রামধনু ফিরছে নতুন গল্প নিয়ে। আসলে এরকমটা হওয়ার কথা একেবারেই ছিল না। তোমরা রেডিও রামধনুকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ। তোমাদের ভালোবাসায় ভর করে রেডিও রামধনুর সাবস্ক্রাইবার সংখ্যা এখন ১,৫০০ ছাড়িয়ে ২,০০০-এর দোরগোড়ায়। আমাদের ইচ্ছে ছিল আরও নতুন নতুন ভালো ভালো সব গল্প যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। তবে সেই ইচ্ছে কঠিন এক বাস্তবের সামনে মুখ থুবড়ে পড়েছে। আসলে আমাদের জীবন না অত্যন্ত আনপ্রেডিক্টেবল। এখানে কখন কি হয় কেউ জানে না। বর্তমানে আমার বাবা ভীষণভাবে অসুস্থ। খুব খুলে বলতে গেলে হি ইজ সাফারিং ফ্রম ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 5। প্রত্যেক সপ্তাহে ৩ বার করে ডায়ালিসিস। মানুষটা নিজের সবটুকু দিয়ে লড়ছে। বাবার সঙ্গে লড়ছি আমরাও। আর এই লড়াইয়ের মাঝে তোমাদের গল্প শোনানোর কথা একেবারেই বেরিয়ে গেছে মাথা থেকে। তবে গল্প শোনানোর দায়িত্ব যখন নিয়েছি তখন সেই দায়িত্ব পালন করতেই হবে। তাই মানছি দেরিতে এলাম, তবে ফিরে এলাম ঠিকই। ফিরে এলাম আরও একটা নতুন গল্প নিয়ে। ও বাই দ্য ওয়ে, বাবা এখন আগের চেয়ে কিছুটা সুস্থ। তবে ক্রনিক কিডনি ডিজিজ, লড়াই করে যেতেই হবে। লড়াই থামানো মানা। পারলে প্রার্থনা করো যাতে আমার বাবা অথবা পৃথিবীর আরও সকল মানুষ যারা এসব কঠিন রোগের সাথে লড়াই করে চলেছে তারা যেন দাঁতে দাঁত চেপে লড়াই করে যেতে পারে, সুস্থ হয়ে উঠতে পারে। ওয়েলকাম টু রেডিও রামধনু। আমি ঋত্বিক আছি তোমাদের সঙ্গে। আর তোমাদের জন্য রইল রেডিও রামধনুর দ্বিতীয় অডিও সিরিজ আবার বন্ধু হবের প্রথম পর্ব। তোমরা আমাদের প্রথম অডিও সিরিজ বাংলা মিডিয়ামকে ভীষণভাবে ভালোবাসা দিয়েছিলে। ঠিক সেভাবেই আমরা আশা রাখছি আমাদের এই দ্বিতীয় অডিও সিরিজ আবার বন্ধু হবে তোমাদের একেবারেই নিরাশ করবে না। আবার বন্ধু হবে গল্পটি আমাদের লিখে পাঠিয়েছে আমাদেরই একজন শ্রোতা, নাম অহনা, অহনা ভট্টাচার্য। ইনফ্যাক্ট এটা অহনার প্রথম গল্প যেটা দিয়ে কোনো অডিও স্টোরি হচ্ছে। বলা যেতে পারে আমাদের রেডিও রামধনু দিয়েই অহনার এই অডিও স্টোরির দুনিয়াতে পদার্পণ। আশা করি অহনার কলমে আবার বন্ধু হবে তোমাদের দিকে ঠিক বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে। তো আর দেরি কিসের, শুনতে থাকো আবার বন্ধু হবে অডিও সিরিজের প্রথম পর্ব। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। শুরু হচ্ছে আবার বন্ধু হবে অডিও সিরিজের প্রথম পর্ব। এবারে শীতটা একটু কম হলেও রাতের দিকে ঠান্ডা কিন্তু বেশ লাগে। পারমিতা অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে নাইট স্যুটটা পরে সোজা গিয়ে লেপের তলায় ঢুকল। তখন বাজে প্রায় রাত ৯টা। আজকে কাজের চাপটা বড্ড বেশি ছিল, কিন্তু কাজ নিয়ে বরাবরই খুব সিরিয়াস মেয়েটা। হঠাৎ ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। হ্যালো। হ্যালো, চিনতে পেরেছিস? গলাটা শুনে একটু থমকেই গেল পারমিতা। গলাটা চেনা, কিন্তু ফোনটা আশা করেনিও। হঠাৎ এরমভাবে পারমিতা একটু থেমে তারপর বলল, কে? দীপ? সত্যি ভাবিনি যে একবারে চিনতে পারবি। কেমন আছিস তুই? এই চলছে। শোন না, এখনো কি অভিমান করে আছিস? মানে আমি অভিমান করে আছি কি নেই তাতে এখন অন্তত তোর কিছু যায় আসার কথা নয়। তা তুই কি ২ বছর পর হঠাৎ করে আমার অভিমান ভাঙাতে ফোন করেছিস? প্লিজ এভাবে কথা বলিস না। আমি জানি আমি অনেক ভুল করেছি। এখন তোকে সরি বললেও আমি জানি কোনো লাভ হবে না, বলা মানায়ও না। ছাড় না ওসব কথা। বলছি, কোথায় থাকিস তুই এখন? আমি তো হায়দ্রাবাদেই সেটেলড। এখন একটা প্রজেক্টের জন্য কলকাতায় এসেছি। আমাদের কলকাতার অফিসেই অফিস করছি। তাছাড়া কলকাতায় আমার একটা ফ্ল্যাট আছে, এখন ওখানেই রয়েছি। কাল একবার দেখা করতে পারবি?
দীপের গলাটা খুব অন্যরকম শোনাচ্ছে। পারমিতা কি বলবে বুঝতে পারল না। পারমিতা না করতে পারল না। পারমিতা বলল, তুই ঠিক আছিস? হ্যাঁ, আমার আর কি হবে? তুই বললি না কাল আসবি কিনা? কোথায় যেতে হবে? আমাদের কলেজের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, মনে আছে? ওইখানে আসবি? ঠিক আছে, আসবো। কাল তাহলে দুপুর একটা। ঠিক আছে। ফোনটা রাখতেই পুরনো স্মৃতিগুলো কেমন যেন ফিরে ফিরে আসতে লাগলো। অনেক কষ্ট করে এই স্মৃতিগুলো থেকে নিজেকে বের করে এনেছিল পারমিতা। ভুলে রেখেছিল সবকিছু। সেই কলেজের দিনগুলো আবার মনে পড়ে যাচ্ছে ওর। সেই সেন্ট পিটার্স কলেজ, সেই ফেলে আসা সময়গুলো, আর সেই সেই দ্বীপের সাথে হওয়া বন্ধুত্বটা। দ্বীপের সাথে তো আপনাদের পরিচয়ই করানো হয়নি। দ্বীপ ছিল ওর কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। হাসি ঠাট্টা, খুনসুটি, লড়াই ঝগড়া সব কিছুতেই ওরা দুজন দুজনের সঙ্গী ছিল। দ্বীপের বন্ধু বলতে সবাই এক নামে পারমিতাকেই চিনত। তবে একটা কথা বলে রাখা দরকার, দীপ পারমিতাকে শুধু নিজের বন্ধু ভাবলেও পারমিতা কিন্তু দীপকে শুধু একজন বন্ধুর চোখে দেখত না। পারমিতার কাছে দীপ ছিল এক অমূল্য রতন, যাকে ও কোনো দিন হারাতে চায়নি। আর কিছুক্ষণের মধ্যেই প্রতিযোগিতা শুরু হবে। দীপের একটু নার্ভাস লাগলেও ওর মনের জোর ওকে ঠিক সামলে নেবে বলেই পারমিতার বিশ্বাস। একটা সাদা জার্সি পরে হাতে একটা ধনুক নিয়ে আর্চারি রেঞ্জে ঢুকলো দীপ। উফ, দেখে যেন মনে হচ্ছে কোনো ফিল্মের হিরো। দর্শকদের মধ্যে উত্তেজনার কোনো শেষ নেই। রিকার্ভ আর্চারি 70 মিটার্সের ন্যাশনালসের ফাইনাল আজ। দীপের সাথে রেঞ্জে নেমেছে এআরএস কলেজের পার্থ, তুখোর আর্চার, গত 3বারের ন্যাশনাল চ্যাম্পিয়ন। আজকের ম্যাচটা জমে যাবে মনে হয়। প্রথম যে তীরটা পার্থর ধনুক থেকে বেরোলো, সেইটা গিয়ে লাগলো 10-এ। হাততালির কোনো শেষ নেই। এবার দীপের পালা। হাতটা একটু কাঁপলেও নিজেকে স্থির করল ও। এখন হাত কাঁপলে চলবে না। নিজের নিশানার উপর আস্থা রেখে তীর চালালো দীপ। যা ভেবেছিলাম, সোজা 10। পরেরটা পার্থ মারল 9-তে। দীপের এবারও 10। আর দুটো তীর ঠিক করবে প্রথম সেটটা কে জিতবে। খেলা ঝড়ের গতিতে এগোচ্ছে। এবার একটা 8 মারল পার্থ। দীপেরও তীর গিয়ে লাগলো 8-এ। ইয়েস দীপ, ইয়েস, ওয়েল ডান। দর্শক মহল থেকে পারমিতার চিৎকার স্পষ্ট শোনা যাচ্ছে। কাম অন দীপ, কাম অন। সেটটা জিতে যায় দীপ। খেলাটা মাঝখানে একটু জমে উঠলেও দীপ পার্থকে হারিয়ে সোনাটা নিজেই জিতেছে। পারমিতার আনন্দের শেষ নেই। এটা দীপের প্রথম ন্যাশনালসের গোল্ড মেডেল। রেঞ্জ থেকে বেরিয়ে দীপ কোচকে প্রণাম করে সবার আগে পারমিতার কাছেই যায়। কি খেললি রে ভাই! ইউ ওয়্যার অসম! ফাটিয়ে দিয়েছো। তোর সাথে তো আমি কথাই বলবো না। তুই তো আসতেই চাইছিলি না। আরে সত্যি কাজ ছিল, তুই না বুঝিস না। রাখতো তোর কাজ। আরে আচ্ছা, ঠিক আছে, তুই জিতে গেছিস, এটাই সব থেকে বড় কথা। খাওয়াচ্ছিস কবে? কি খাবি বল? কি খাওয়া যায়, কি খাওয়া যায়? হ্যাঁ, এগরোল। ঠিক আছে, তাই হবে। সেদিনকার মতো ওরা ওখান থেকে বেরিয়ে যায়। হ্যালো,
দীপ, কাল কলেজ আসছিস তো? হ্যাঁ, আসবো। কিন্তু 2টো ক্লাস করে বেরিয়ে যাব। প্র্যাকটিস আছে, পরের সপ্তাহে ন্যাশনাল ক্যাম্পের ট্রায়ালস আছে। তুই ইন্টারন্যাশনালস কবে খেলবি বলতো? আমি তো অপেক্ষা করে বসে আছি। কবে তুই আর্চারি ওয়ার্ল্ড কাপ খেলবি? এই, আমাকে নিয়ে যাবি তো সাথে? কোথায়? যেখানে ওয়ার্ল্ড কাপ হবে। এই ধর ফ্রান্সে কিংবা ইংল্যান্ডে। তুই এত দিবাস্বপ্ন দেখিস কি করে বলতো? এটা স্বপ্ন না, ভরসা। তুই চাইলে পারিস না এমন কিছু থাকতেই পারে না। দেখবি তুই একদিন অর্জুন অ্যাওয়ার্ড পাবি। আমি ফ্রন্ট সিটে বসে ফাটিয়ে হাততালি দেব। ঢের হয়েছে। আমি না নিজেকে নিয়ে এত স্বপ্ন দেখি না, জানিস? আমি আর্চারি ভালোবাসি, তাই খেলি। যা হবে হবে। ঠিক আছে, তুই শুধু খেল। স্বপ্নটা তোর হয়ে না হয় আমি দেখে নেব। তা ম্যাডাম, নিজের স্বপ্নগুলোর কি হবে? সেটাও আছে, এক্কেবারে অক্ষত। ক্যাটের প্রিপারেশন নিচ্ছি। সব ঠিক থাকলে পরের বছর এমবিএ করতে বাইরে চলে যাব। বুঝলাম। ওদের গল্প শুরু হলে আর থামতে চায় না। এরমই তো হওয়া উচিত বন্ধুত্ব। আশা করি আপনারা বুঝতেই পারছেন, মেয়েটা বড্ড ছেলে মানুষ। স্বপ্ন দেখা ভালো, কিন্তু হাওয়ায় ওড়াটা তো বোকামি। অবশ্য প্রেমে পড়লে বাস্তবিকতার অত জ্ঞান থাকে না। আর প্রেমটা যদি নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে হয়, তাহলে তো কোনো কথাই নেই। জানেন, পারমিতার ভীষণ ইচ্ছে করে নিজের মনের কথাটা দীপকে বলতে, কিন্তু না, দীপের সামনে এখন একটা বিশাল বড় কেরিয়ার তৈরি করার সময়। এখন ওকে কোনোভাবে ডিস্টার্ব করা চলবে না। তাছাড়া দীপ ওকে নিয়ে কি ভাবে, সেটাও তো জানতে হবে। ন্যাশনালসের কিছুদিন পরের কথা। পারমিতা দীপকে ফোন করে। হ্যালো, ব্যস্ত আছিস? না, বল। এই প্র্যাকটিস থেকে ফিরলাম। কাল একটু বেরোবি আমার সাথে? কাল তো হবে না রে। আমার একাডেমির এক বন্ধু আছে, সুচরিতা। ওর সাথে একটু বেরোবো। ওকে আগে বলে দিয়েছি রে। ও, সুচরিতা মানে ওই তোর জুনিয়র তো? খুব বন্ধুত্ব হয়েছে দেখছি এখন ওর সাথে। মানে, তুই এরকম পজেসিভ গার্লফ্রেন্ডগুলোর মতো আচরণ করছিস কেন? আরে আমি এমনি বললাম। চল, আজকে রাখি। বাই, গুড নাইট। দীপের কথাটা কানে বাজছে পারমিতার। পজেসিভ গার্লফ্রেন্ড? না না, এতটা অধিকার ফলানো ঠিক হচ্ছে না। কিন্তু ও যে নিজেকে সামলাতে পারে না ঠিক। সবকিছু বেশ ঠিকই চলছিল, কিন্তু সুচরিতার সাথে মেলামেশা করতে করতে দীপের মধ্যে একটা বদল আসতে শুরু করেছিল। সেটাও বুঝতো, কিন্তু ওর মনে হতো ও হয়তো বেশি ভাবছে। বেশ কটা দিন কেটে যায়। কাল দীপের ট্রায়ালস। প্রত্যেক ট্রায়ালসের আগের দিন রাতে দীপ একবার পারমিতাকে ফোন করে। এবারে করেনি, ভুলে গেছে হয়তো কোনো কারণে। পারমিতা নিজেই ফোন করলো দীপকে। হ্যাঁ, হ্যালো পারমিতা, বল বল। কোথায় তুই? এত গাড়ির আওয়াজ কেন? এই আমি একটু বাইরে আছি, বাড়িতে ঢুকতে রাত হবে। তোকে পরে ফোন করি। তোর কালকে ট্রায়ালস আছে না? প্র্যাকটিসে গেছিলি আজ? গেছিলাম, কিন্তু একটু তাড়াতাড়ি বেরিয়ে এলাম। কোথায় তুই এখন? আরে আমি সুচরিতার সাথে আছি, একটা নাইট শোতে এসেছি। আমি তোকে পরে ফোন করব, বাই। যে ছেলে ট্রায়ালসের 1 সপ্তাহ আগে থেকে সাধনায় মগ্ন থাকতো, সে কিনা এত ভাইটাল একটা ট্রায়ালসের আগের দিন সিনেমা দেখতে গেছে। পারমিতার মেনে নিতে একটু অবাক লাগলেও কি আর করা যাবে। পরের দিন ট্রায়ালসে অ্যাজ ইউজুয়াল ফাটিয়ে পারফর্ম করলো দীপ। খেলার পর দীপ পারমিতার কাছে আসে। কিরে পারমিতা, আজ এত চুপচাপ? আমার খেলা নিয়ে কিছু বললি না। তুই ট্রায়ালসের আগের দিন সিনেমা দেখতে গেছিলি? প্র্যাকটিস থেকেও বললি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলি নাকি? হ্যাঁ, আসলে সুচরিতা জোর করলো, না করতে পারলাম না। ভালোই উন্নতি হয়েছে। এইভাবে বলছিস কেন?
তাছাড়া আমার পারফরমেন্সে কি কোনো ডিফারেন্স এসেছে? খেলা জেতাটা বড় কথা নয় দীপ, সাধনাটা বড় কথা। টিকে না থাকতে পারলে পারফরমেন্সটাও বেশি দিন থাকবে না। আচ্ছা, তোর মনে হচ্ছে যে পারফরমেন্সটা আমি ধরে রাখতে পারবো না, তাই তো? আমি সেটা বলিনি, যা ভালো বুঝিস তাই কর। পারমিতা কিছু আর বলল না, চুপচাপ হয়ে গেল একদম। দীপ বুঝেও কিছু বুঝলো না। অনেকগুলো দিন কেটে গেছে। দীপের না কিছু একটা হয়েছে, এখন আর খেলার দিকে অত মন নেই, কিছুর দিকেই মন নেই। একদিন দীপ পারমিতাকে ফোন করে। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখে। হ্যালো, বল। শোন না, বলছি যে কাল তুই কি আমাদের পার্টিতে আসছিস? না রে, আমার একটা মক টেস্ট আছে। উফ, তোর এই সবসময় পড়া পড়া পড়া। চল না ভাই, একটু ম্যানেজ কর না। আমি যদি তোকে বলি তোর কোনো প্র্যাকটিস ম্যাচ ম্যাচ করে আমার সাথে ঘুরতে চল, তুই কি যাবি? আগে হলে তো যেতিস না, এখন জানি না। তোর সাথে না কথা বলাটাই বেকার। আচ্ছা ছাড়, তুই যাচ্ছিস তো, মজা করিস কেমন? বলছি, সুচরিতা আসবে নাকি? হ্যাঁ, ও তো আসবেই, আমি তো ওর সাথেই যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, চল আজ রাখি। ওকে, বাই। বাই। দীপের লাইফের প্রায়োরিটিসগুলো আস্তে আস্তে বদলে যাচ্ছে। পারমিতা সেটা খুব ভালো করেই বুঝতে পারলেও মুখের উপর কিচ্ছু বলতে পারে না। কখনো কখনো মনে হয় এই দীপকেও চেনেই না। দীপের যে ওর প্রতি মন নেই সেটা আজকালও বুঝতেই পারে, কষ্ট পায় মনে মনে, কিন্তু সেটাও মেনে নিয়েছে। কিন্তু আগে তো পারমিতা ওর বন্ধু, পারমিতার কোনো কথাই আজকালও কানে তোলে না। প্র্যাকটিসে আধা দিন কামাই করে, ইদানিং আবার সিগারেটের নেশা ধরিয়েছে। পারমিতা অনেকবার বারণ করেছিল, কিন্তু কিচ্ছু লাভ হয়নি। পার্টির দিন রাতে পারমিতা দীপকে অনেকবার ফোন করেছিল, কিন্তু ফোনটা তোলেনি দীপ। সুজয় বলে ওদের একটা কমন ফ্রেন্ডের ইনস্টাগ্রাম স্টোরি থেকে পারমিতা জানতে পারে সেদিন রাতে নাকি সবাই ড্রিঙ্ক করেছিল। পরের দিন কলেজে ক্যান্টিনে দুজনের দেখা হয়। কি রে দীপ, কি হয়েছে তোর? আমার আবার কি হবে? কথা বলছিস না আমার সঙ্গে, ক্লাসেও এত চুপচাপ ছিলি। খুব গম্ভীর গলায় পারমিতা বলে উঠল, তুই ড্রিঙ্ক করেছিলি কালকে? আরে আসলে সবাই জোর করলো, তাই আর কি। একদম অল্প, বিশ্বাস কর, একদম অল্প। জোর করে তোকে দিয়ে কিছু করানো যাবার মতো ছেলে তো তুই ছিলি না রে। এই তোর সমস্যা কোথায় বলতো? সারাক্ষণ আমায় শাসন করিস কেন? তোর তো আমার সব কিছু নিয়েই প্রবলেম। আমি সুচরিতার সাথে কথা বলি তাতেও তোর প্রবলেম, আমি সিনেমা দেখতে যাব তাতেও তোর প্রবলেম। আমার লাইফ আমি ঠিক করব যে আমি কি করব। আসলে আমি তোর 3 দিনের গজিয়ে ওঠা প্রেমিকা নই, যে মিষ্টি মিষ্টি কথা বলে তোর মন জুগিয়ে চলবো। আমি তোর বন্ধু, তাই অপ্রিয় সত্যিগুলো মুখের উপরেই বলবো। এই ভাই এই, তোকে কে বলেছে, কে বলেছে তোকে আমার জীবন নিয়ে এত মাথা ঘামাতে? তুই আমার বন্ধু তো, বন্ধুই থাক। মা হওয়ার চেষ্টা করিস না। আর আমার লাইফটা আমি দেখে নেব, তোকে ভাবতে হবে না। তুই বলতে পারলি কথাগুলো আমায়? বলতে চাইনি, বলতে চাইনি, তুই বাধ্য করলি আজ। আজকের পর থেকে আমি আর তোকে কিচ্ছু বলবো না। তোর যা ইচ্ছে তুই তাই কর, যা করবি শুধু একটু ভেবেচিন্তে করিস। পারমিতা সেদিন চোখের জলটা আটকে রাখতে পারেনি, লুকিয়ে লুকিয়ে কেঁদেছিল খুব। এতদিনের বন্ধুত্ব থেকে পাওয়া একটা অধিকার বোধ, সেটাকে এরকমভাবে অপমান করলো দীপ। ও তো দীপের ভালোর জন্যই বলতে গেছিল। এতটা কবে বদলে গেল দীপ? সেদিনের পর থেকে দীপের সাথে যোগাযোগ প্রায় বন্ধই হয়ে যায়, কিন্তু দীপকে ভুলতে পারেনি মেয়েটা। দীপ কলেজ শেষ করে স্পোর্টস কোটাতে রেলওয়েজে একটা চাকরিতে ঢোকে। সুচরিতার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে দীপ। দীপ পরের দিকে
পারমিতার সঙ্গে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারমিতা তার কিছুদিনের মধ্যেই এমবিএ পড়তে হায়দ্রাবাদে চলে যায়। এই কথাগুলোই রাতের অন্ধকারে বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল পারমিতা। কি ছেলে মানুষটাই না ছিল। এখন অবশ্য অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন এসব নিয়ে ভাবার কোনো মানেই হয় না। পারমিতার ঘুম আসছিল না, খালি এপাশ ওপাশ করতে করতে একটু চোখটা লেগেছিল, কিন্তু সেটাকে ঘুম বলা চলে না। পরের দিন কথা মতো ও গিয়ে পৌঁছায় কলেজের পাশের সেই রেস্টুরেন্টটাতে। দীপও আসে সেখানে। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল যত ঋণ। আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। খুব খুশি হয়েছি তুই এসেছিস বলে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। তোর কি এখন এখানেই পোস্টিং? সুচরিতাকে নিয়ে আসিসনি? ওকেও তো নিয়ে আসতে পারতিস। হ্যাঁ, আমার হাওড়াতেই পোস্টিং। আচ্ছা, আর তোর আর্চারি কেমন চলছে? আর্চারি? ওসব এখন আর করা হয় না রে। মানে? ভালো লাগে না এখন আর ওসব। দীপ, কি হয়েছে এবার কি বলবি? কি হবে? মনে আছে কলেজে পড়তে যখনই তুই আমায় ফোন করতিস, আমি তোর গলা শুনেই বুঝে যেতাম কি হয়েছে। এখনো আমি বুঝতে পারছি কিছু তো একটা হয়েছে, না হলে তুই আমায় এইভাবে ডেকে পাঠাতিস না। কেন? দরকার না পড়লে আমি তোকে ডাকতে পারি না? অবশ্যই পারিস, কিন্তু আমার মনে হলো তোর কিছু একটা হয়েছে। আমার মনের ভুলও হতে পারে। না রে, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। হ্যাঁ, ছাড়, বাদ দে। কি খাবি বল? আমাদের স্পেশাল বিরিয়ানি। কলেজের কথাগুলো আবার মনে পড়ে যাচ্ছে দুজনের। দুজনেই মৃদু হাসল, কিন্তু কিছু বলল না। অর্ডারটা প্লেস করে মিনারেল ওয়াটারের বোতল থেকে জলটা গ্লাসে ঢালল দীপ। তুই কোথায় থাকিস এখন? এই আমাদের যাদবপুরে একটা ফ্ল্যাট নিয়েছি। মা বাবা চলে যাবার পর থেকে আমি ওখানেই থাকি। ও, বাই দ্য ওয়ে, তুই কি হায়দ্রাবাদে একা একা থাকিস? বিয়ে করেছি কিনা জানতে চাইছিস? না, আসলে থাক, চুপ কর। আমি আসলে আমার দুজন ফ্ল্যাটমেটসদের সাথে থাকি, একটা শেয়ারিং অ্যাপার্টমেন্টে। অফিসের কাছেই বলা যায়, তবে মোস্ট প্রবাবলি কলকাতায় ফিরে আসবো পরের বছর। বাহ, দারুণ ব্যাপার। তুই বল, সুচরিতা কেমন আছে? ভালো। বিয়েতে তো ডাকলি না আমায়। ছাড় না ওসব কথা। আচ্ছা শোন না, বলছি তোর ক্রিসমাসে কি প্ল্যান? কিছুই প্ল্যান নেই। কি আর করব, ফ্ল্যাটে শুয়ে ল্যাদ খাবো। তোর কি প্ল্যান? সেম হিয়ার। দুজনেই হেসে উঠল। সত্যি, এই বন্ধুত্বটা ঈর্ষা করার মতোই একটা সম্পর্ক, এতটাই গভীর যে তার তল খুঁজে পাওয়া যায় না। ২ বছর পর দেখা হয়েছে এই তো কিছুক্ষণ, তার মধ্যেই যেন সব মান অভিমান ভুলতে বসেছে ওরা দুজন, পারমিতা আর দীপ। অনেকক্ষণ গল্পগুজব করার পর ওরা ওখান থেকে বেরিয়ে যায়। একদিন সুচরিতাকে নিয়ে আয় না আমার বাড়িতে। হ্যাঁ, আসবো। বেশ, ঠিক আছে, আজ আসি। ওকে, চল, বাই, সাবধানে যাস।
হুম, বাই। আবার দেখা হবে পারমিতা। এলাম। তারপর ২-১ দিন কেটে যায়। ক্রিসমাস আসতে আর ২ সপ্তাহ। হঠাৎ একদিন রাতের দিকে পারমিতার কাছে দীপ্তদার ফোন আসে। হ্যালো, পারমিতা? হ্যালো, দীপ্তদা? কেমন আছো? একটা এমার্জেন্সি হয়েছে। একবার একটু গোয়েঙ্কা হাসপাতালে আসতে পারবি? হাসপাতাল? কি কি হয়েছে? তোমার গলাটা এরকম লাগছে কেন? আসলে দ্বীপের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইপাসে ড্রিঙ্ক করে বাইক চালাচ্ছিল। একটা ট্রাকের সাথে ধাক্কা লেগে মাথায় চোট পেয়েছে। কি বলছো কি তুমি? ও তো দুদিন আগেই ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছিল। তোকে সবটা বলবো, আয় না একবার। আমি এক্ষুনি আসছি। ফোনটা রেখে টেবিলের উপর রাখা গাড়ির চাবিটা নিয়ে এক প্রকার ছুটতে ছুটতে বেরিয়ে যায় পারমিতা। প্রচণ্ড ভয় করছে ওর। দ্বীপের সাথে ওর যোগাযোগ ২ বছর না থাকলেও দ্বীপের প্রতি ওর টান এখনো অক্ষত আছে, সেটা বোঝাই যায়। হাসপাতালে পৌঁছে পারমিতা দেখে দ্বীপের কেবিনের বাইরে দীপ্তদা বসে আছে। দীপ্তদাকে দেখে দীপ্তদার দিকে হেঁটে যায় পারমিতা। কি হয়েছে দীপ্তদা? আর বলিস না, ছেলেটা নিজের জীবনটাকে একটু একটু করে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে। আর কিছু হওয়ার নেই। ও তো দুদিন আগেই আমায় হঠাৎ ফোন করলো, করে দেখা করতে বলল। আমি ভাবলাম কিছু হয়েছে হয়তো, কিন্তু নর্মালি তো ছিল সব। কিছুই নর্মাল নেই রে। কলেজে তো তোরা দুজনই আমার সবথেকে প্রিয় জুনিয়র ছিলি। ওর সাথে আমার যোগাযোগ ছিল। খুব ভালোবাসে জানিস আমায়। তোর হায়দ্রাবাদ চলে যাওয়ার পর কিছুদিনের মধ্যেই ও রেলওয়েজে স্পোর্টস কোটায় চাকরিটা পায়। চাকরি পেয়ে সুচরিতাকে বিয়ে করে। ওটাই ওর কাল। কত করে আমরা বলেছিলাম জানিস, একটু সময় নে, আগে কেরিয়ারটা বানা, খেলাটায় ফোকাস কর। শুনলো না। কথা শোনার ছেলেও কোনোদিনই ছিল না। সুচরিতা কোথায়? ওকে খবর দেওয়া হয়নি? সুচরিতা? ও তো 4 মাসের বেশি ওর সাথে থাকেইনি। ওদের বিয়েটা ভেঙে যায়। শুনেছিলাম সুচরিতা নাকি একজন এনআরআইকে বিয়ে করে লন্ডনে সেটেল করেছে। তারপর থেকেই ছেলেটা মদের নেশা ধরে। কুসঙ্গে পড়ে গেছিল জানিস। আর্চারির পার্ট ততদিনে চুকে গেছে। আমি কত করে বুঝিয়েছি জানিস ওকে। অন্য বন্ধুরাও বোঝালো, কিছুই শোনেনি। পুরো নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করলো। পারমিতা দীপ্তদার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অপলক। এত কিছু ঘটে গেছে এই ২ বছরে, ও কিচ্ছু জানে না। হঠাৎ দীপ্তদা বলে উঠল, শেষের দিকে তোর কথা খুব বলতো জানিস। তোর সাথে যে ব্যবহারটাও করেছে, তারপর থেকে তোকে ফেস করতেও ভয় পেত। আমি ওকে জোর করেছিলাম তোর সাথে একবার যোগাযোগ করার জন্য। বিয়েটা ভাঙার কিছুদিন পরেই তো কাকু চলে যায়। ও সঙ্গে পড়ে ধরাকে সরাজ্ঞান করে নিজেকে পুরো শেষ করে ফেলল। এখন কেমন আছে? ভেতরে কাউকে যেতে দিচ্ছে না। ডাক্তারের সঙ্গে একবার কথা বলতে হবে। তুই যাবি? না দীপ্তদা, তুমি যাও, আমি অপেক্ষা করছি। শোন না, বলছি ও সুস্থ হয়ে গেলে তুই একবার বুঝিয়ে দেখ না। আমার কথা শুনলে অনেক আগেই শুনতো। আমি আর কি বলবো বলো? তোর অভিমানটা স্বাভাবিক, কিন্তু ওর এখন বোধহয় শুধু তোকেই প্রয়োজন। দীপ্তদা, তুমি অন্তত এই বোকা বোকা কথাগুলো বলো না। আমি কি করব বলো তো? কেউ যদি নিজের ইচ্ছায় উচ্ছন্নে যায়, আমার কি কিছু করার আছে? তুই তো ওকে ভালোবাসতিস। দীপ্তদা, খবরদার তুমি এই কথাগুলো ওর সামনে বলবে না। তাছাড়া অনেকগুলো দিন পেরিয়ে গেছে।
আমি আমার মতো করে খুব ভালো আছি। এখন নতুন করে এইসব কমপ্লিকেশনসগুলোর জন্য আমার কাছে কোনো সময় নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু ও তো তোর বন্ধু। তুমি শুধু ওর কথাটাই ভাবছো। আমি তোমার কেউ নই বলো? দেখ, আমি জানি না আমি কার কথা ভাবছি, কিন্তু ছেলেটা ভালো নেই। ওরা দুজন কথা বলছিল, তখনই একজন নার্স পিছন থেকে ডাকে। আচ্ছা, আপনারা কি দীপ সেনগুপ্তর বাড়ির থেকে এসেছেন? ডাক্তারবাবু আপনাদের সাথে একটু কথা বলবেন। দীপ্তদা, তুমি বরং যাও। হ্যাঁ, তুই একটু বস, আমি একটু আসছি। দীপ্তদা সামনে থেকে চলে যেতেই একরকম নিস্তব্ধ কান্নায় ভেঙে পড়ল পারমিতা। মনটা ভেঙে চুরমার হয়ে গেছে ওর। ও কষ্ট পাচ্ছে, কিন্তু ওর তো কিছু করার নেই। দীপ ঠিক হয়ে যাবে তো? এখন শুধু ওর ওটুকুই ভগবানের কাছে প্রার্থনা। ও নিজের ভাবনায় বিলীন ছিল, তখনই আবার সেই নার্সের গলা ভেসে এলো। আপনি ভিতরে গিয়ে ওনাকে দেখতে পারেন। আমরা আরও একজনকে অ্যালাউ করছি। পারমিতা ভেতরে ঢুকতে ভয় পাচ্ছে। কোনো রকমে অনেকটা সাহস জোগাড় করে ভেতরে ঢুকলো ও। অনেক কষ্টে দীপ একটু উঠে বসেছে। মাথায় একটা ব্যান্ডেজ বাঁধা, হাতে প্লাস্টার, বুকের কাছে রক্তের দাগ। দীপকে এভাবে দেখে পারমিতা কষ্ট পাচ্ছে খুব, কিন্তু দীপ যেন ওকে দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে অপলক। দুজনের মধ্যে কেউই বুঝতে পারছে না কি বলবে। পারমিতার গল্পটা আর পাঁচখানা প্রেমের গল্পের মতো না। পারমিতা জটিলতা পছন্দ করে না, কিন্তু প্রেমের গল্পে জটিলতাগুলো বারবার ঘিরে ধরে পারমিতাকে। অনেক কষ্ট করে দীপের ওর জীবনে না থাকাটা মেনে নিয়েছিল ও। কিন্তু এতদিন পর আবার সেই এক গল্প, আবার সেই দ্বীপ। দ্বিতীয়বার কোনো রকম আঘাত সহ্য করতে পারবে না পারমিতা। কিন্তু দ্বীপের কাছাকাছি থাকলে ও যদি আবার দুর্বল হয়ে পড়ে, কিন্তু দ্বীপকে এভাবে এই সময় ছেড়ে চলে যেতেও তো পারবে না পারমিতা। আপাতত দ্বীপকে বরং একটু সময় দেওয়া যাক। কি, কেমন লাগলো আবার বন্ধু হবের প্রথম পর্ব? খুব জানতে ইচ্ছে করছে, তাই না? এরপর কি হয়? পারমিতা আর দীপের কলেজ লাইফের সেই অসম্পূর্ণ প্রেম কি আজ এতদিন পর পূর্ণতা পাবে? জানতে তো আমারও ইচ্ছে করছে, তবে তার জন্য করতে হবে একটু অপেক্ষা। দ্বিতীয় পর্ব আসছে খুব তাড়াতাড়ি, তাই দ্বিতীয় পর্ব সবার আগে শুনতে হলে আগে ভাগেই রেডিও রামধনুকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আবার বন্ধু হবের প্রথম পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা শুনছিলে আবার বন্ধু হবের প্রথম পর্ব। রচনায় অহনা ভট্টাচার্য, গল্প পাঠে এবং দ্বীপের চরিত্রে আমি ঋত্বিক ছিলাম তোমাদের সঙ্গে। পারমিতার চরিত্রে ছিল প্রেরণা, দীপ্তদার চরিত্রে ছিল রাজশেখর এবং নার্সের চরিত্রে ছিল পম্পা। অল্প কয়েকদিনের মধ্যেই আমরা নিয়ে ফিরছি আবার বন্ধু হবের দ্বিতীয় পর্ব। ভালো থেকো, শুনতে থেকো রেডিও রামধনু।